আসসালামু আলাইকুম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র ইন্ডিয়ান ভারতীয় একটি গোয়েন্দা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটা প্রাচীন বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন একটি গোয়েন্দা সংস্থা এবং সবচেয়ে ভারতের মেধাবী জেনারেলদেরকে নিয়ে, শুধুমাত্র দেশীয় বংশোদ্ভূত জেনারেলদেরকে নিয়ে প্রতিষ্ঠিত এবং সেভাবেই অভ্যন্তরীণ অনেক ক্রাইটেরিয়া বা নীতি নিয়ম কানুনের মধ্য দিয়েই পরিচালিত হয় এবং এর অ্যাক্টিভিটিস পুরা দেশে যেমন রয়েছে তেমনি তারা পার্শ্ববর্তী দেশগুলোতেও সমানভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে এবং এদের প্রযুক্তি পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ প্রযুক্তি, যেটা ইসরায়েল থেকে সরবরাহ করে এবং নিজেদের আবিষ্কার তো আছেই। কিন্তু কথা হলো, আমি নিয়ে কথা বলবো। আমরা ছোটবেলায় আমাদের মা, দাদি, ফুপুরা জুজুর ভয় দেখাতো বা সন্ধ্যা লাগলে বিভিন্ন টাইপ ভয় দেখাইয়ে ঘুম পাড়াতো। ওই ভূত আসছে বা পেতনি আসছে, বা সন্ধ্যার পরে ঘরের থেকে বের হলে ভূতে ধরবে, পেতনিতে ধরবে, এই ধরনের একটা, যদিও ভূত পেতনি জীবনে দেখা যায়নি, এরকম একটা ভীতি। বিগত 15 বছর স্বৈরা শাসকের সময় আমরা একটি সবচেয়ে বড় আতঙ্কের মধ্যে ছিলাম, জঙ্গি আতঙ্ক। কি বললে কখন জানি জঙ্গি হয়ে প্রশাসনের হাতে ধরা পড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ি, গুম হই, হত্যা হই, খুন হই। এই একটা আতঙ্কর ভিতর দিয়েই 15 বছর একটা ঊর্ধ্বশ্বাসে যেন পার হয়ে গেছে শুধু জঙ্গি আতঙ্কে। কিন্তু স্বাধীনতার পর থেকেই বা স্বাধীনতার মধ্য থেকেই, যুদ্ধের ভিতর থেকেই একটি নাম খুবরে খুবরে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ইন্ডিয়ান র। ইন্ডিয়ান র ইন্ডিয়ান র কারা? এরা কি সরাসরি ভারতের থেকে আমাদের দেশে এসে তাদের অপারেশন বা তাদের তথ্য সংগ্রহ বা তাদের টার্গেট পুরা করে, নাকি আমাদের দেশের এজেন্ট রয়ের হয়ে কাজ করে? ইদানিং তো ছিলই, 5ই আগস্টের পরে তো রকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়ে গেছেই, এবং সর্বশেষ হাদির উপরে যে আক্রমণ বা তার উপরে যে গুলির ঘটনাটি ঘটল, এরপরের থেকে এত সরব এবং এই রকে নিয়ে এতটা অ্যানালাইসিস বাংলাদেশে হচ্ছে যেন পুরো বাংলাদেশটা শাসনই করে যাচ্ছে র। 71 সালে স্বাধীনতার পর এই 55 বছর বাংলাদেশের নিজস্ব বাহিনীগুলো আছে, সেনা, নৌ, বিমান, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, সমস্ত কিছু তো স্বতন্ত্র নিজেদের দেশীয় বুদ্ধিমান বংশোদ্ভূত সন্তানদের দিয়ে দেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো গড়ে উঠেছে। প্রশাসনে এদেশের মানুষ, রাজনীতিতে এদেশের মানুষ, সব এদেশের। কিন্তু রয়ের প্রভাব এমনভাবে, মানে যে জিন বা ভূতে ধরলে যে রকমের একটা অবস্থা, পুরো দেশটাকেই যেন এমনভাবে ধরেছে যে বাংলাদেশের ঘাড়ে আসা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, বাংলাদেশের ঘাড়ে এসে ধরেছে র ভীতি, নাকি র নিয়ে অধিকতর আলোচনা সমালোচনা এমনভাবে রকে তুলে ধরা হচ্ছে, হাইলাইটস করা হচ্ছে যেন পুরা বাংলাদেশে র ছাড়া কোনো সরকার নেই, কোনো প্রশাসন নেই, কেউ নেই। সব আমরা রয়ের পেটের ভিতর দিয়ে, সেই কি বলবো এটাকে, ওই যে মোটর সাইকেল চালায় যে গর্তের ভিতরে, সেরকম সেই গর্তের ভিতরে পুরা দেশ চালিত হচ্ছে, এবং সেই গর্তটাই কি র। এই অধিকতর সমালোচনাটা কি রকে আরো উৎসাহিত করছে? র যদি এত প্রভাবশালী হয়, আমাদের দেশে এতটা প্রথিতযশাভাবে শিকড় গেড়ে বসে, রাজনৈতিকভাবে হোক, সরকারিভাবে হোক, পররাষ্ট্র নীতির ভিতরে আওতায় এনে হোক, যে কোনোভাবে রকে কেন এদের দেশে দমিত করা গেল না? রয়ের বিরুদ্ধে, রয়ের সরাসরি যুদ্ধে নয়, তারা যে ইন্টেলিজেন্সি যুদ্ধ করে, সাইবার যুদ্ধ করে বা হ্যাক করে,
যেমন বাংলাদেশ ব্যাংকের যে অর্থ চুরি হয়ে গেল। গত সপ্তাহে দেখলাম যে ভারতের যে সার্ভার বা ভারতের যে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লেনদেনের হিসাব হইতো। দুঃখিত, লজ্জা পাই আমরা এইসব ঘটনা শুনলে। একটি স্বাধীন দেশের পুরো অর্থনৈতিক চাবিকাঠি ভারতের হাতে শুকিয়ে দেওয়া ছিল, সেটা থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে আসলো সবেমাত্র এখন। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গেলে কোন কোন জায়গায় কোন কোন ভিতগুলো শক্ত মজবুত এবং নিজেদের সম্পূর্ণ নিজেদের গ্রিপে রাখতে হয়। রাষ্ট্রের সেই রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিরা কি এটাও জানেন না, নাকি এখনো রাজনীতির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা নেতা সেজে বসে আছে? মূলত রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ে কোন কোন জায়গাগুলো সবচেয়ে সেন্সিটিভ, কীভাবে নিরাপত্তা রাখলে দেশ নিরাপদ থাকে, এই জায়গাগুলো এখনও তারা খুঁজে বের করতে ব্যর্থ, নাকি যে যখন যে মুহূর্তে ক্ষমতায় আসে শুধু জনগণকে গলা টিপে ধরার যত পথ তৈরি করে অর্থ লুটপাট বা রাষ্ট্র ক্ষমতা থেকে নিজেদের অহমিকা, নিজেদের পদ পদবীর ভারে গাম্ভীর্য হয়ে থাকা, হেভিওয়েট নাম নিয়ে নিয়ে এক একজন যে বড় বড় লম্বা লম্বা ভাষণ মিডিয়ায় সংসদে দাঁড়িয়ে, আসলে কি তারা প্রকৃত পক্ষেই প্রজ্ঞাবান? রাষ্ট্রীয় যে অভ্যন্তরীণ সিকিউরিটি বা নিরাপত্তা বলতে যেসব ভিতগুলো নিরাপদ তার বিশেষ বিবেচনায় রেখে একেবারেই গোপনীয়তার সাথে রক্ষণাবেক্ষণ করা, এই জায়গাগুলোকে আদতেই তারা জানে নাকি জানে না? কারা? আমি কিছু প্রশ্ন করি। আমি হাদিকে যে গুলি করলো যে ছেলেটা, মিস্টার দাউদ খান, তার প্রোফাইল পিকচারগুলো ছবিতে দেখবেন একেবারে সেই পাকিস্তানের ডন দাউদ খান, একেবারে ইন্টারন্যাশনাল মাফিয়া। তার মতো করে সমুদ্র পারে বা বিভিন্ন জায়গায় ছবিগুলো সে লোড দেওয়া আছে। মানে সে তার চরিত্রের ভিতরে ওই দাউদ খানের সেই মাফিয়া চক্রের বড় ধরনের একটি স্বপ্ন সে তার ভিতরে বুনি বপন করে রেখেছে, এবং সেটা সে সাকসেসফুলি হয়ে গেল তার শেষ অপারেশনের মাধ্যমে। আমি দেখলাম হাদির কালচারাল সেল্টারে ওই ছেলে বসে আছে। সে হাদি যখন নির্বাচনী প্রচারণা করছিল তার সাথে বেড়াচ্ছিল, হয়তো আমার সাথেও আমার পাশেও থাকে, বেড়ায়। এই ছেলেগুলো তো আমাদের দেশের। এই ছেলেটা অস্ত্রধারী একটা সন্ত্রাসী, জেলে ছিল, মুক্তি পেল, এবং আওয়ামী লীগের সংগঠনের একটি পদবীধারী ছেলে, একেবারে পরিচিত ফেজ। তো হাদিদের যখন এতটা কাছে চলে যায়, এতটা পাশে থাকে, হাদির পাশে তো বুদ্ধিমান ছেলেপেলে থাকার কথা, শিক্ষিত, জ্ঞানী এবং অন্তত ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমান, চতুর দিক থেকে বুদ্ধিসম্পন্ন, দূরদর্শিতা সম্পন্ন এবং দর্শন ভিত্তিক বুদ্ধিবৃত্তিক ছেলেপেলে ওর পাশে থাকার কথা। এবং আমি যতটুকু খেয়াল করেছি ছিল তারা সবই শিক্ষিত ছেলেপেলে, একেবারে এই দেশের লিজেন্ড টাইপ কিছু ছেলেপেলে। এরা কেন ওই ছেলেটাকে মার্ক করতে পারলো না, আলাদা করতে পারলো না তাদের মধ্য থেকে, যে এই ছেলেটা কে, কোত্থেকে আসলো, সে কি আমাদের এলাকার কিনা, এবং তার অতীত কি, সে কোন পথে কোন মাপে এই জায়গাটা উঠে এসেছে, সে কে, তার বিষয় কেন জানার আগ্রহ তৈরি হলো না? হাসনাত বেড়াচ্ছে উন্মুক্তভাবে, বা যারা আমাদের এখনো পরিচিত ইয়াং ছেলেপেলেরা বেড়াচ্ছে। ঝুমা আজকে যে ভাষায় কথা বলল, ঝুমার পাশে কারা এসে দাঁড়াচ্ছে? এরা কারা? এরা কি সব আমাদের স্বদেশী? স্বদেশী হলেও এরা রাজনৈতিক পরিচয় কোন দলের সাথে রাজনীতি করে আসছে? এদের জীবনের যে কোনো ক্ষুদ্র একটি পটভূমি, ক্ষুদ্র একটি অংশ কি জেনে নেওয়ার দরকার না? আমার সাথে কেন আসলো, আমার সাথে প্রচারণা কেন করছে, সে কে, সে অতীতে কতদিন ধরে আমার সাথে ছিল, কতদিন ধরে আছে, এই মুহূর্তে কেন আসলো? তাদের জানার আগ্রহ কোনো বন্ধু বান্ধবের ভিতরে কারোরই হলো না। দ্বিতীয় কথা হলো, জুলাই আগস্ট তো ক্ষুদ্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। জুলাই আগস্ট বাংলাদেশের
পার্ট অফ ওয়ান। যদি হিস্টোরিক্যাল ধরি, রাজনীতির যত হিস্টোরি লেখা হবে স্বাধীনতার পর থেকে, জুলাই আগস্ট অত্যন্ত স্বর্ণাক্ষরে সেটি লেখা থাকবে। এই জুলাই আগস্টের সৈনিকেরা, এই জুলাই আগস্টের বাংলাদেশের এই গর্ব, এই সূর্য সন্তানেরা, তারা কোথায় বেড়াচ্ছে, কিভাবে বেড়াচ্ছে, এদের যে গোপন নিরাপত্তা দিতে হয়, সাথে না, ফেজে না থেকে, গোয়েন্দা বাহিনী তো এদেরকে একটি ছায়া নিরাপত্তা দিয়ে রাখার কথা। সবসময় তাদের সাথে কারা আসছে, কারা যাচ্ছে, আননোন কারা। ওই ছেলে 1.5-2 মাস আগে, 3 মাস আগে জেল থেকে বের হয়েছে, গোয়েন্দা বাহিনীর নোটে থাকার কথা। অন্তত র্যাবের যে ডিজিএফআই যে যারা আছে, তাদের তো একবার ফেস সহ নোটে থাকার কথা যে এই ছেলেটা এই টাইপ ক্রাইমের সাথে জড়িত, অস্ত্রধারী সন্ত্রাসী। যদিও জামিন হয়েছে, কিন্তু সে কোথায় বেড়াচ্ছে, কিভাবে বেড়াচ্ছে, কাদের সাথে বেড়াচ্ছে, এগুলো তো গোয়েন্দা সংস্থার একবার চোখন দর্পণে থাকার কথা। এট এ গ্লান্স, একবার দৃষ্টির ভিতরে। ডিউটি শিফট চেঞ্জ হওয়ার সাথে সাথে তার দায়িত্ব বুঝে দেওয়া যে এই ছেলেটা এখানে এই করছে, তার এলাকা, যার যার এলাকার ডিউটির, বিশেষ করে এই ক্রাইমের সাথে জড়িত, তাদের তো একেবারে ফেজে ছায়ার মতো করে রাখার কথা। তাহলে এরা কেন এদেরকে চিনতে পারলো না, বুঝতে পারলো না? র তো আমাদের দেশেরই, আমরা র র করে যে চিল্লাইয়ে মরছি। র তো উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও কেউ না কেউ থাকতে পারে। র তো ভারত থেকে আসেনি, ভারতের একজন নাগরিক তার আইডি কার্ড নিয়ে এদেশে হয়তো পাসপোর্ট ভিসা নিয়েও যদি আসে, তার এন্ট্রি আছে, এন্ট্রি এসে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন কাজে আসছে। বাংলাদেশের বড় একটি গোয়েন্দা নেটওয়ার্ক কি কাজ করছে, কি করছে না, নাকি নেটওয়ার্কের ভিতরেই বসে আছে রয়ের এজেন্ট? রকে পরিষ্কার করতে হলে, র সারা বাংলাদেশ গড়ে তুলতে হলে কি দরকার? প্রজ্ঞাবান, অত্যন্ত দক্ষ কিছু রয়ের মতো যে সংগঠন আমাদের দেশে, এনএসআই বলি বা ডিজিএফআই বলি বা আরও কেউ না কেউ হইতে হবে। এই ধরনেরই কিছু প্রজ্ঞাবান মানুষের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত হইতে হবে। আমাদের দেশের একজন জেনারেল সাহেবরা কত বছর বয়সে রিটায়ার চলে যান? সর্বোচ্চ 45-48, একবার সেনাপ্রধান হয়তো বা 50। কিন্তু যদিও আমরা পুরানো দিক ঘেটে যদি দেখি যে মূল একজন মানুষের মূল যে একেবারে চিন্তাধারার চূড়ান্ত যেখান থেকে শুরু হয় মিনিমাম 40 বছর বয়সে গিয়ে, তার আগে তার মেধা সম্পূর্ণ ম্যাচুরড হয় না। 40 থেকে 50, মাত্র 10 বছর মূল মেধার শ্রমটা সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশ পায়। তারপরে তারা রিটায়ারমেন্টে চলে যায়। যখন তাদের পরিপুষ্ট জ্ঞান, মেধা প্রয়োগের ক্ষমতায় পরিপুষ্ট ম্যাচুরড হয় সেই মস্তিষ্কটা, তখন অবসরে চলে যায়। সমস্ত জায়গায়, ভার্সিটির শিক্ষার থেকে শুরু করে আমাদের সব চাকরিজীবীদের থেকে শুরু করে, তাদেরকে আর বাংলাদেশ ব্যবহার করে না। কিন্তু এদেরকেই ব্যবহার করা উচিত অন্তত এই সব জায়গাতে। রয়ের মতো আমাদের দেশের কি কোনো শক্তিমান একটি গোয়েন্দা সংস্থা গড়ে তোলা যায় না, তৈরি করা যায় না, যারা রয়ের বিরুদ্ধে মেধা দিয়ে, রয়ের বিরুদ্ধে তথ্যের যুদ্ধের সাথে লিপ্ত হবে? আমাদের দেশের র কারা, এটা খুঁজে বের করার জন্য একটি শক্তিশালী সংগঠন কি তৈরি করা যায় না? এবং প্রত্যেকটা পদক্ষেপ, সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, সমস্ত মেডিকেল কলেজগুলা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, আমাদের দেশের 64 জেলার যেসব পুলিশ লাইনগুলো আছে ক্যান্টনমেন্ট ভিত্তিক, এই সব জায়গাতে অত্যন্ত দক্ষ, শক্তিমান, মেধা, একবার শকুনের চোখের মতো মেধা খুঁজে বের করে উচ্চ শিক্ষিত লোকজনকে নিয়োগ দিয়ে এদেশকে রমুক্ত করা অতীব জরুরি। র করে মানুষের ভিতরে এমনভাবে ভয় ভীতির সৃষ্টি করে যাচ্ছে যে পুরা দেশ রয়ের খপ্পরে আছে। ভারত বিরোধী কথা বললেই ঘরের দেওয়ালের জন্য রয়ের এজেন্ট বা জানালার পাশেই দাঁড়িয়ে আছে।
বাজারে বের হলেই যেন দাঁড়িয়ে আছে। অন্তত হাদির এই গুলি করাতে এটাই প্রমাণ করে দিল। মাত্র 16-17 মাস হলো একটি স্বৈর শাসকের পতন হলো। তাদের দলে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্ত এদেশে জেলে গেল, জেল থেকে বের হলো এবং জুলাই আগস্টের প্রথম সারির প্রধান সৈনিক তাদের দ্বারা আক্রান্ত হলো। বাংলাদেশ আঙুল চুষল বসে বসে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি জাঙিয়ে পড়ছিল তখনও? কি কাজ শেষে জাঙিয়ে পড়ছিল? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কত মিনিট লেগেছিল হাদির আক্রান্ত হওয়ার খবর? কত মিনিট? 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের ভিতরেই চলে যাওয়ার কথা। কারণ ওখানে তখন 3টি বাহিনীরই গোয়েন্দা সংস্থার একবার ফিল্ডে ডিউটি করার কথা, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি। একেবারে 100% ডিবি আমি বাদে দিলাম, তবু ডিবিও থাকার কথা সেখানে। হাদির গুলি হওয়ার সাথে সাথে তার ফার্স্ট প্রায়োরিটি তার হায়ার কমান্ডকে জানানো এবং হায়ার কমান্ড 1 মিনিটের ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কানে পৌঁছানোর কথা। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাদির মতো টার্গেটে যখন আক্রান্ত হয় 10 মিনিটের ভিতরে সারা দেশে রেড অ্যালার্ট জারি হয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা পুলিশ লাইন থেকে বের হয়ে সমস্ত পুলিশ রাস্তায় নেমে যাওয়ার কথা। পুরা বর্ডার রেড অ্যালার্ট জারি হয়ে যাওয়ার কথা। তারা পাগলা ঘন্টি বাজিয়ে ম্যান টু ম্যান হাত ধরে বর্ডারে দাঁড়িয়ে যাওয়ার কথা। সমস্ত যানবাহন প্রতি 100-200 গজ পর পরই চেক আপ হওয়ার কথা। কিছু কি হয়েছিল? মোটের পারও কিছু কি এ ধরনের সংগঠিত হয়েছিল? বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে কেন জানলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, রেড অ্যালার্টের মাধ্যমে কেন বাংলাদেশের মানুষ নিজেরা ছুটে রাস্তায় যেতে পারল না ওই ঘাতককে ধরবার জন্য? এদেশের মানুষ তো সজাগ ছিল। তাহলে ঘুমাচ্ছে কে, জনগণ নাকি রাষ্ট্র? রাষ্ট্র বলতে আমি পুরো যে রাষ্ট্রের যে কাঠামো বলছি, পুরো কাঠামো ঘুমাচ্ছে, নাকি এদেশের জনগণ যে রকে চিহ্নিত করতে পারছে না, কে এটাকে আইডেন্টিফাই করতে পারছে না? জনগণ ঘুমাচ্ছে। তার জান মাল নিরাপত্তা কার হাতে জিম্মি রেখে সে রাতে ঘুমাতে যাচ্ছে, সে নিরাপদে চলাফেরা করতে চাচ্ছে? কেন তার পাশে বসা মানুষটিকে সে আইডেন্টিফাই করতে পারছে না? এদেশের সন্তান হোক, সে যাই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয়, তার জীবন প্রবাহের ধারা কোথায়? কেন এগুলো খুঁজে বের করতে পারছে না? দোষ কার, রাষ্ট্রের নাকি সাধারণ নাগরিকের? ৭১-এর পরের থেকেই এদেশের সাধারণ মানুষ অত্যন্ত বিভ্রান্তির ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে। রাজনৈতিক বিভ্রান্ত, অর্থাৎ রাজনীতিতে যে কলেবর, রাজনীতির যে সিস্টেম, রাজনীতির যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া দায় দায়িত্ব ত্রাস, মানে ৭১-এর স্বাধীনতার পর থেকেই তো খুন খারাপি, এবং সেই খুন খারাপিটা তৈরি হয়েছে সেই ভারতপুষ্ট একটি সরকারের হাত ধরে। ওই যে খুনের মধ্য দিয়েই মানুষের ভিতরে একটি জেনেটিক্যালি ভয়ভীতির ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই কখনো জঙ্গির ভয়, কখনো রয়ের ভয়, বিভিন্নভাবে দেশের মানুষকে মানসিকভাবে, সাইকোলজিক্যালিভাবে একেবারে বড় ধরনের ত্রাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে। যেন তারা মাথা উঁচু করে, ঘাড় উঁচু করে, শিরদাঁড়া উঁচু করে মানুষ হিসাবে রাষ্ট্রকে নিয়ে তারা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়াতে না পারে। এই জায়গা থেকে দাঁড় হতে হলে বড় শক্তিশালী মনোবল সম্পন্ন এবং জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান কিছু মানুষের এ রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন, যারা ভারত থেকে সম্পূর্ণভাবে আজকে যেটা ঘোষণা হয়েছে, শুধু একমাত্র বিএনপি ছাড়া যে ঘোষণা দিয়েছে ভারতের সাথে আমাদের যে পররাষ্ট্র নীতি বা আমাদের যে পররাষ্ট্রের যে সম্পর্ক, এটাকে বিচ্ছিন্ন করবার জন্য, যদি তারা ভারতে পালিয়ে থাকা আমাদের দেশের খুনিদেরকে হস্তান্তর না করে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। এবং সবচেয়ে হাসনাত একটি কথা বলেছে যে তারা যদি আমাদের সার্বভৌমত্ব অস্বীকার করে, মেনে না নেয়, আমরাও তাহলে বিচ্ছিন্নবাদীদেরকে প্রশ্রয় দিয়ে তাদের 7 সিস্টারকে ভেঙে দেব।
এই ধরনের কথা বলার ছেলেপেলেকে দরকার, এবং রাষ্ট্রের প্রধান প্রায়োরিটি ফার্স্ট ডিউটি হচ্ছে এই ছেলেগুলোকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদের সিকিউর রাখা, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের কণ্ঠস্বরকে উন্মুক্ত করে দেওয়ার সুযোগ করে দেওয়া, তাদের হাতের আঙ্গুল নাড়াবার মতো একটি নিরাপদ আকাশ তৈরি করে দেওয়া, তাদের পা ফেলবার জন্য নিরাপদ একটি মঞ্চ তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্বে থাকা ব্যক্তিগুলোকে হইতে হবে একে ফজলুল হক, শেরে বাংলাদের মতো মানুষের, যাদের অগ্নিবজ্র বের হয় মুখ থেকে, যাদের বুকের পাটা 48 নয় 60 ইঞ্চি, এ ধরনের ওই নুনু খোঁচা লোক দিয়ে, হোলমুট টাইপ লোক দিয়ে, যাদের জাঙ্গিয়েই পরা লাগে না প্যান্টের নিচে, নুনু নেই, বিসি চলে গেছে নাভির নিচে, ওই ধরনের লোক দিয়ে তো রাষ্ট্রের সর্বাধিক ক্ষমতা জাগার ওই স্থানগুলো চালানো সম্ভব নয়। ভদ্রতা নম্রতার জায়গা আছে আলাদা, ঘরে বা অন্য জায়গায়, কিন্তু কিছু কিছু চেয়ার আছে যেসব চেয়ারে বাঘের দরকার, সিংহের দরকার। হরিণ দিয়ে সবসময় সিংহের কাজ চালানো সম্ভব না। ঘোড়দৌড় ঘোড়া দিয়ে করতে হয়, উটের দৌড় উট দিয়ে করাতে হবে। যদি আমি বোঝাইতে চেষ্টা করি, র নামে যে জুজু, ভয় দেখি আবার মানুষকে বিভ্রান্তর ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, সেই ঠিক সেম জঙ্গিদের মতো। কে কথা বলে কে জঙ্গি সাজে, আর এখন তৈরি হচ্ছে কে কথা বলে রয়ের দ্বারা আক্রান্ত হয়। এতটা গাছে পাতায় শিকড়ে বাকরে, ঘরে দেয়ালে উঠানে বারান্দায় সব জায়গা যদি রয়ের এত বড় পদচারণা হয়ে থাকে, বাংলাদেশকে আসলেই তাহলে নিষ্ক্রিয় নিষ্প্রভ একটি নিপংস দেশ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। এতটা নিকৃষ্ট মানের, ছোট মানের, জ্ঞানহীন, মূর্খ, মেধাহীন মানুষদের দ্বারা একটি রাষ্ট্র কি আদৌ চলা সম্ভব? জ্ঞানের জায়গাটা যদি রাষ্ট্র প্রজ্জ্বল করতে ব্যর্থ হয়, বুদ্ধিমত্তার জায়গাটা যদি রাষ্ট্র বহির্বিশ্বে প্রকাশ করতে ব্যর্থ হয়, আমাদের জনবল আছে, শক্তি আছে, কিন্তু আমাদের কি লিড দেওয়ার মানুষের অভাব, এবং কোন পথে হাঁটতে হবে, নীতিবান মানুষের, নৈতিকতাহীন মানুষের বড় ধরনের একটি সমাবেশ গঠিত হয়ে রাষ্ট্রের একেবারে উচ্চই, যারা নিজেরাই নীতি নৈতিকতাহীন, তারা রাষ্ট্রের জনগণকে রাজনীতির নামে বিভ্রান্ত করতেই ব্যস্ত এবং অন্য কারোর গাভীর দুধ দোহাইতে ব্যস্ত। এখান থেকে বের হওয়ার হয়তো সময় এসেছে। জনগণ বুঝতে চাচ্ছে, বুঝছে, কিন্তু জনগণকে যারা পরিচালিত করে বা জনগণ যাদের হাতকে শক্তিশালী করে দিতে চায় এসবের বিরুদ্ধে প্রতিরোধ করতে, তারা কি আসলে ল্যাংলা, লোরা, অবশ, আনকনসাস, মেধা হিসাবে, শারীরিক হিসাবে আনকনসাস তারা, নাকি ভয় ভীতির ভিতরে তারাও আক্রান্ত? জায়গাগুলো একটু গবেষণালুব্ধ ব্যাপার, যে রাষ্ট্রের যারাই প্রধান সারিতে যায় তারাই মেন্টালিটি আনকনসাস হয়ে পড়ে। তারা তাদের সেই মেধার জায়গাটা মুখে যেমন বলে যায়, ওইখানে যাওয়ার পরে সেখানে ততটুকু সরব থাকে না। এই ভীতির জায়গাটা, ভয়ের জায়গাটা, তারা কি সেই রয়ের দ্বারা আক্রান্ত? র কি তাদের পিঠিয়ে পিস্তল ঠেকিয়ে রেখেছে? এই জায়গাগুলো যদি পরিষ্কার হতো, জনগণই রুখে দাঁড়াতে পারত। কারণ জনগণ কার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের প্রকৃত শত্রুটাকে পুরাপুরি চিহ্নিত করতে রাষ্ট্র যেন সহায়তা করে। আসসালামু আলাইকুম।